সম্ভ্রান্ত পরিবারের ছেলে সুনিত কোথাও ঘুরতে গিয়ে ফিরে এসে অস্বাভাবিক আচরণ করছে। মাঝে মাঝেই সদরিয়া আর নেহা বলে চিৎকার করছে। কি রহস্য এই সদরিয়া আর নেহার? আর কোন অভিশাপে সুনিতের এরকম অবস্থা হলো? জানতে হলে পুরো গল্পটি শুনতে হবে কিন্তু। নমস্কার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সচেতন আছেন। এই আশা নিয়েই আজকের গল্প শুরু করব। আজকে শুনবেন ভয় পাওয়া মানুষ। গল্পটি নেওয়া হয়েছে ভূতনাথ ডায়েরির সংকলন থেকে। গল্পের লেখক অনিশ দেব। চলুন, চিৎকারটা শুনেই প্রিয়নাথ জোয়ারদার থমকে দাঁড়িয়ে পড়লেন। চিৎকারটার মধ্যে যেন হিম বরফকুচি মেশানো ছিল। চিৎকারটা যতক্ষণ ধরে চলছিল ততক্ষণের জন্য করিডোরের আলোটা যেন মলিন হয়ে গেল। হঠাৎ ভোল্টেজ কমে গেলে যেমন হয়। তারপর সেই ভয় পাইয়ে দেওয়া চিৎকারের রেশ শেষ হলে বাল্বটা আবার তেজ ফিরে পেল। বিনোদ নারায়ণ প্রিয়নাথের সামনে দু এক পা এগিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন। তার কপালে চিন্তার রেখা ফুটে উঠেছিল। মুখে আলতো করে হাত বুলিয়ে দিয়ে নরম গলায় বললেন, সুনিত, ওর কথাই আপনাকে বলছিলাম, তেতলার পেছনের দিকটায়ও থাকে। প্রিয়নাথ চিৎকারটার কথাই ভাবছিলেন। এমন চিৎকার বুকের ভেতর পর্যন্ত আঁচড় টেনে দেয়। খুব নিচু পর্দায় শুরু হয়ে ধাপে ধাপে ওপরে উঠছে, যেন ঘোরালো লোহার সিঁড়ি বেয়ে কেউ আইফেল টাওয়ারের মাথায় পৌঁছতে চাইছে। আর যতই ওপরে উঠছে গলার স্বর ততই চৌচির হয়ে যাচ্ছে। মৃত্যুকে মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখলে কেউ হয়তো এরকম চিৎকার করে, হয়তো ভাবে এই চিৎকারটা তাকে বাঁচিয়ে দেবে। যত উঁচু পর্দায় চিৎকার করতে পারবে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা তত বেশি। চিৎকারটা শেষ হবার পর কয়েক সেকেন্ড যেন আলপিন নিস্তব্ধতা। তারপর বিনোদ নারায়ণ কথা বলছিলেন, কিন্তু প্রিয়নাথের কানে ভয়ঙ্কর চিৎকারটার রেশ তখনও বাজছিল। পুরনো যত চিৎকার বা আর্তচিৎকার প্রিয়নাথ শুনেছেন, সুনিতের চিৎকার এক পলকে সব মুছে দিয়েছে। বিনোদবাবু বলেছিলেন, ওর ছোট ভাই সুনিত নারায়ণ মাঝে মাঝে অদ্ভুতভাবে চিৎকার করে ওঠে। সেই সঙ্গে আরো কিছু কিছু বিচিত্র কাজ করে। প্রিয়নাথ যদি এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারেন তাহলে ভালো হয়, কারণ ডাক্তার বা মনোরোগ বিশেষজ্ঞরা জবাব দিয়ে দিয়েছেন। বিনোদ নারায়ণ প্রিয়নাথের খোঁজ পেয়েছেন লতায় পাতায়। তারপর একদিন বিকেলবেলা ওর নবকৃষ্ণ স্ট্রিটের বাড়িতে এসে হাজির হয়েছেন। প্রিয়নাথকে খুলে বলেছেন নিজের সমস্যার কথা। তারপর কাতরভাবে অনুনয় করে বাড়িতে আসার জন্য অনুরোধ করেছেন। কি করে বুঝলেন আপনার ভাইয়ের প্রবলেমটা কোনো ভুতুড়ে ব্যাপার? সিগারেটে কড়া টান দিয়ে জানতে চাইলেন ভূতনাথ। কেমন যেন সংকুচিত হয়ে ইতস্তত করে বিনোদ নারায়ণ বললেন, লোকমুখে শুনেছি বিজ্ঞান যেখানে শেষ সেইখান থেকে আপনার এলাকা শুরু। সুনিতের জন্য ডাক্তার সাইকিয়াট্রিস্ট করে করে আমি বিজ্ঞানের পুঁজি শেষ করে বসে আছি। তাই নিরুপায় হয়ে আপনার কাছে এসে হাত পেতেছি। আমার ছোট ভাইটাকে যে করে হোক বাঁচান। ওর কষ্ট আর সইতে পারছি না। এত হাসি খুশি টকবকে জোয়ান ছেলেটার এই প্যাথেটিক অবস্থা ভাবা যায় না। কথা বলতে বলতে বিনোদ নারায়ণের চোখে জল এসে গিয়েছিল। প্রিয়নাথ লক্ষ্য করছিলেন ছোট ভাইয়ের কথা বলার সময় বড় ভাইয়ের মুখ চোখে পিতৃস্নেহ ফুটে উঠেছিল, যা আজকের দিনে প্রায় দেখাই যায় না। প্রিয়নাথ কয়েক সেকেন্ড চুপ করে বসে রইলেন। এক মনে সিগারেটের টান দিয়ে গেলেন। তারপর ছোট্ট করে বললেন, ঠিক আছে, আমি একবার চেষ্টা করে দেখি। কবে আপনাদের বাড়ি যাওয়া যায় বলুন? যেদিন আপনি বলবেন। বিনোদ নারায়ণের বাড়ি বসিরহাটে।
ওদের পিতৃপুরুষ জমিদার ছিলেন, তাই জমি জমা পুকুর দিঘির কোনো হিসেব ছিল না। এখনো নয় নয় করে যা অবশিষ্ট আছে তাও অনেক। পুরনো আমলের বিশাল বাড়িতে ওরা 3 ভাই থাকেন, বিনোদ নারায়ণ, প্রমোদ নারায়ণ আর ছোট ভাই সুনীত নারায়ণ। বিনোদ নারায়ণ যখন সবে কিশোর থেকে যুবক হয়ে উঠছেন তখন ওদের বাবা সাপের কামড়ে মারা যান। শ্রাদ্ধ, শান্তি, ক্রিয়া, কর্ম ইত্যাদি মিটে গেলে হঠাৎই একজন সন্ন্যাসী ওদের বাড়িতে আসেন। সকলের হাত দেখে ভাগ্যচর্চা করে তিনি বলে যান, এ বংশের পুরুষদের অপঘাতে অকাল মৃত্যু হবে, এটা নিয়তির অভিশাপ। তারপরই সুনীতের জন্ম হয়। কয়েক বছর পর বিনোদ নারায়ণের মা ম্যালেরিয়ায় মারা যান। প্রমোদ আর সুনীত তখন খুবই ছোট। বিনোদ নারায়ণ ওদের কোলে পিঠে করে আগলে রেখে বড় করেন। অভিশাপের ভয়ে তিনি বিয়ে করেননি। সারাটা জীবন সম্পত্তি দেখাশোনা আর ধর্মকর্ম নিয়ে থেকেছেন। মনে মনে ভেবেছেন নিশিদিন ঈশ্বর সাধনায় মগ্ন থাকলে অভিশাপ ধীরে ধীরে কেটে যাবে, কালো ছায়া সরে গিয়ে আবার আলো দেখা দেবে। কিন্তু এমনই ভবিতব্য দেখুন সুনীতে অদ্ভুত বিপদে পড়ল। মলিন মুখে বললেন বিনোদ নারায়ণ, জানি না এটা সেই অভিশাপের কোনো ছায়া কিনা। আপনার কি মনে হয় কোনো প্রেতাত্মা সুনীতের শরীরে বাসা বেঁধেছে? প্রিয়নাথ প্রশ্ন করলেন। কি করে বলবো, হতাশভাবে জবাব দিলেন বিনোদবাবু। প্রমোদ তো বলেছিল সেটাই হয়েছে। ওর চেনা একজন কাপালিক আছে, তাকে গিয়ে এসে কি সব তন্ত্রমন্ত্র করলেই নাকি সুনীত ঠিক হয়ে যাবে। তা আমি ওর কথায় রাজি হইনি। কেন? প্রমোদ বহু কাল ধরেই কেমন বাউন্ডুলে গোছের, বাড়ির দিকে মন নেই। সুযোগ পেলেই সাধু সন্ত তান্ত্রিকদের পেছনে ছুটে বেড়াতো। এখনো তাই, মাঝে মাঝেই রাতে বাড়ি ফেরে না, যখন তখন ছাইপাশ গিলে বসে থাকে। ওকে ভাই বলে পরিচয় দিতে আমার খুব লজ্জা করে। একটা দীর্ঘশ্বাস ফেললেন বিনোদ নারায়ণ। আসলে দোষ আমারই প্রিয়নাথ বাবু, ওকে আমি শত চেষ্টা করেও মানুষ করতে পারিনি। তাই ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই, বরং ওর মুখোমুখি হলেই আমি কেমন যেন একটা অপরাধ বোধে ভুগি। নিজের ব্যর্থতার কথা মনে পড়ে যায়। এটা আমার। বিনোদ নারায়ণের গলার স্বর কেমন অন্যরকম হয়ে যাচ্ছিল। মাথা নিচু করে তিনি নিজেকে আড়াল করতে চাইছিলেন। প্রিয়নাথ ওকে সান্ত্বনা দিয়ে বললেন, প্লিজ আপনি আপসেট হবেন না, আমরা যা চাই সব সময় কি তা হয়? আচ্ছা, প্রমোদ বাবু বিয়ে করেননি? না। একটু থেমে তারপর বললেন, ও যদি নিজের কখনো বিয়ে করে করবে, আমি বড় ভাই হিসেবে কখনো কোনো ইনিশিয়েটিভ নিতে পারবো না। ছোট ভাইয়ের ব্যাপারে প্রমোদ বাবু দুঃখ পাননি? পেয়েছে। ওকে আমরা ভীষণ ভালোবাসি, ও আমাদের গর্ব। এলাকার সবাই ওকে পছন্দ করে। লেখাপড়ায় জুয়েল ছেলে, খেলাধুলোতেও দারুণ। ওর অনেক বন্ধু বান্ধব, সবাই মিলে হইচই করে ট্যুরে যায়, সোশ্যাল ওয়েলফেয়ারে কাজ করে, করতো। সুনীতকে সবাই এক ডাকে চেনে। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তখন যদি কেউ বলে ওই যে সুনীতের বর্দা যাচ্ছে, তখন আমার খুব আনন্দ হয়। সাদা শার্টের পাশ পকেট থেকে রুমাল বের করে চোখে বুলিয়ে নিলেন বিনোদবাবু। একটু কেশে গলাটা স্বাভাবিক করে নিয়ে বললেন, আপনি একবার চলুন, নিজের চোখে সব দেখুন, তারপর আপনি আমাদের শেষ ভরসা। প্রিয়নাথ হাতে সিগারেটটা অ্যাস্ট্রেতে গুজে দিয়ে বললেন, আমি প্রেতসিদ্ধ বা ওঝা নই, তবে ভূত প্রেতের খোঁজ করে বেড়ানো আমার নেশা। চেষ্টা করে দেখি আপনাকে কোনো রকম হেল্প করা যায় কিনা। আচ্ছা, সুনীত যে চিৎকার করে সেটা ঠিক কি ধরনের? বলে বোঝাতে পারবো না প্রিয়নাথ বাবু, আপনি বরং নিজের কানে শুনে বিচার করবেন। প্রিয়নাথ লক্ষ্য করছিলেন কথাগুলো বলার সময় বিনোদ নারায়ণের মুখে কেমন যেন অসহায় ভয়ের চাপ ফুটে উঠেছিল। এখন সুনীতের চিৎকার নিজের কানে শোনার পর প্রিয়নাথ সেই ভয়ের কারণ বুঝতে পারলেন।
এই অপার্থিব চিৎকার বুকের রক্ত যেন জমে বরফ হয়ে যায়। চলুন, ওপরে চলুন। বিনোদ নারায়ণের কথায় প্রিয়নাথ সদ্বিদ ফিরে পেলেন। ভাঙা ক্ষয় ধরা সিঁড়ির ধাপ বেয়ে ওরা উপরে উঠতে শুরু করলেন। সিঁড়ির বাঁকের মুখে দেওয়ালে বসানো কারুকাজ করা জাফরির ওপরের দিকে 3টে ছোট ছোট হরিণ। সময়ের প্রকোপে জায়গায় জায়গায় রং চটে গেছে। জাফরির ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস আসছিল। বাতাসে নদীর ঘ্রাণ প্রিয়নাথ টের পাচ্ছিলেন, একই সঙ্গে শীতের কামড়। গত কয়েক সপ্তাহ ধরে উষ্ণতা ওঠানামা করছিল। শীত যেন লাজুকভাবে উকি ঝুঁকি দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু তারপর উষ্ণতা নামতে শুরু করেছে। শীতও আনুষ্ঠানিকভাবে জাঁকিয়ে বসেছে। গায়ে উলিকটের গেঞ্জি ও সোয়েটার থাকা সত্ত্বেও প্রিয়নাথ সামান্য কেঁপে উঠলেন। ঘন ঘন বাঁক নেওয়া সিঁড়ি বেয়ে ওরা উপরে উঠছিলেন। প্রিয়নাথ লক্ষ্য করছিলেন সরু চওড়া নানা ধরনের অলিন্দ বাড়িটার নানান দিকে চলে গেছে, অনেকটা ভুলভুলাইয়ার মতো। আলোর ব্যবস্থা বলতে বেশিরভাগই বাল্ব, 2-1 জায়গায় টিউবলাইট যে চোখে পড়ছে সেসব নতুন সংযোজন। দেওয়ালে দেওয়ালে ড্যাম্পের ছাপ চোখে পড়ছিল। সেই জন্যই হয়তো শীতের সঙ্গে একটা বাড়তি ঠান্ডা যোগ হয়ে গিয়েছিল। 3 তলায় উঠে 2টো তালাবন্ধ ঘরের দরজা পেরিয়ে সুনীতের ঘরের দিকে এগোলেন ওরা দুজন। বিনোদ নারায়ণ তালাবন্ধ দরজা দুটো পেরোনোর সময় বললেন, এত বড় বাড়িতে 3টে মাত্র প্রাণী, 1 তলায় আমি, 2 তলায় প্রমোদ আর 3 তলায় সুনীত। তাই বাড়তি ঘরগুলো তালাবন্ধই পড়ে থাকে। প্রায় 20 বছর ওগুলোর দরজা খোলা হয়নি। খুললে হয়তো দেখবো ইঁদুর বাদুর আর চামচিকে আস্তানা গেড়েছে। প্রিয়নাথ কিছু বললেন না। সুনীতের ঘরের দরজা ভেজানো ছিল। বিনোদবাবু সামান্য ঠেলতেই দরজা খুলে গেল। ঘরের ভেতরের আলো প্রিয়নাথের চোখ ধাঁধিয়ে দিল, অলিন্দের আলো মুছে দিল, আর একই সঙ্গে ঘরের দৃশ্য প্রিয়নাথকে ধাক্কা দিল। ঘরের এক কোণে সুন্দর ধপধপে বিছানা। সেখানে শুয়ে আছে বছর 24-25-এর এক যুবক। ফর্সা রোগা চেহারা, বুকের কাছ পর্যন্ত লেপ টানা। একটা হাত লেপের বাইরে বলে রোগা চেহারাটা স্পষ্ট করে আন্দাজ করা গেছে। সুনীতের মাথায় এক রাশ কোকড়া চুল, নাক ঠোঁট সুন্দর, ঠোঁটের উপরে চওড়া গোঁফ, চোয়ালে 2-1 দিনের দাড়ি। সুনীতের চোখ জোড়া প্রিয়নাথ দেখতে পেলেন না, কারণ সাদা কাপড়ে পটি দিয়ে ও চোখ ঢাকা। প্রিয়নাথ বেশ অবাক হয়ে বিনোদ নারায়ণের দিকে তাকালেন। বিনোদ নারায়ণ ইশারায় ওকে অপেক্ষা করতে বললেন। সুনীতের খাটের কাছে টুলে একজন বয়স্ক মহিলা বসে আছেন। রোগা ময়লা চেহারা, মাথায় কাঁচা পাকা চুল, চোখে চশমা, পরনে নীল পাড়, সাদা শাড়ি। দেখে আয়া বলে মনে হয়। বিনোদ নারায়ণ তাকে বললেন, মাসি, আপনি একটু নিচে গিয়ে বসুন। ডাক্তারবাবু কলকাতা থেকে এসেছেন, ছোটদাকে দেখবেন। ভদ্রমহিলা উঠে চলে যাচ্ছিলেন। বিনোদ নারায়ণ জিজ্ঞেস করলেন, ওকে ঘুমের ওষুধটা খাইয়ে দিয়েছেন? ছোট্ট করে মাথা নেড়ে হ্যাঁ বলে মহিলা ঘর ছেড়ে চলে গেলেন। প্রায় সঙ্গে সঙ্গে প্রিয়নাথ জিজ্ঞেস করলেন, সুনীতের চোখ বাঁধা কেন? উত্তর দিল সুনীত, অন্ধকারে ঘুমোতে আমার ভয় করে, তাই ঘরের আলো জেলে রেখে চোখ বেঁধে ঘুমোতে চেষ্টা করি। চোখ ফিরিয়ে সুনীতের দিকে তাকিয়েছিলেন প্রিয়নাথ। ও গায়ের লেপ সরিয়ে বিছানায় উঠে বসেছে, বা হাতে টান মেরে সরিয়ে দিয়েছে চোখের পটি। ওর নিষ্পাপ সুন্দর চোখ জোড়া প্রিয়নাথকে মুগ্ধ করল। বিনোদ নারায়ণ ঘরের দরজাটা ভেজিয়ে দিলেন। তারপর ছোট ভাইকে লক্ষ্য করে বললেন, লেপটা গায়ে দে, ঠান্ডা লেগে যাবে। বসা অবস্থায় সুনীত লেপটা গায়ে জড়িয়ে নিল। তারপর কৌতূহলী গলায় ভূতনাথকে প্রশ্ন করল, আপনি কিসের ডাক্তার, বডির না মাইন্ডের? ওর প্রশ্নের ধরনে প্রিয়নাথ বেশ মজা পেলেন। বিনোদ নারায়ণ একটা চেয়ার এগিয়ে দিয়েছিলেন, কিন্তু সেটায় না বসে আয়ামাসি ছেড়ে যাওয়া টুলটায় গিয়ে বসলেন প্রিয়নাথ। তারপর চোখের চশমাটা সামান্য নেড়ে চেড়ে মজার সুরে পাল্টা প্রশ্ন করলেন, তোমার অসুখটা কিসের, বডির না মাইন্ডের?
তুমি করে বললাম, কিছু মাইন্ড করো না। বিনোদ নারায়ণ সুনীতের পায়ের দিকটায় খাটের এক কোণে বসে পড়লেন। বললেন, সুনীত, ইনি হলেন প্রিয়নাথ জোয়ারদার। অনেক রিকোয়েস্ট করে কলকাতা থেকে ওকে ধরে এনেছি। আমাদের বাড়িতে কদিন থাকবে, তোকে হেল্প করার চেষ্টা করবেন। তোর সব কথা তুই ওকে খুলে বলতে পারিস। সুনীত বার দুয়েক কাশল, লেপটা আরো ভালো করে গায়ে জড়িয়ে নিতে চেষ্টা করলো। তারপর মাথা নিচু করে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। বিনোদ নারায়ণের সঙ্গে প্রিয়নাথের চোখাচোখি হলো। কিছুক্ষণ চুপ করে থেকে প্রিয়নাথ আগের প্রশ্নটাই আবার বললেন, তোমার অসুখটা কিসের, বডির না মাইন্ডের? আচমকা মুখ তুলে তাকালো সুনীত। বলল, বডিরও না মাইন্ডেরও না, অন্য কিছু। বিনোদ নারায়ণকে অবাক করে দিয়ে সিরিয়াস গলায় ভূতনাথ বললেন, আমি সেই অন্য কিছুর ডাক্তার। পলকে ঘরের আবহাওয়াটা যেন পাল্টে গেল। বিনোদ নারায়ণ উসখুস করতে লাগলেন। সুনীত কেমন চোরা চাউনিতে ভূতনাথকে দেখতে লাগলো। প্রিয়নাথ অফিসের ওপরওয়ালা সুরে বললেন, শোনো সুনীত, তোমার কি হয়েছে আমি বলছি। তুমি ভীষণ ভয় পেয়েছো, কেমন করে তা জানি না, তবে সেই ভয় তোমাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। তুমি যদি আমাকে সব খুলে বলো, তাহলে আমি তোমাকে বাঁচাতে চেষ্টা করব। তোমার জন্য দুশ্চিন্তা করে করে তোমার বর্দা মেজদাও তো শেষ হয়ে যাচ্ছে। সুনীত হঠাৎ কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতেও বলল, কি করে বলবো, সে কথা তো কাউকে বলা বারণ। কাউকে বলা মাত্রই সর্বনাশ নেমে আসবে। একটু থেমে তারপর বলল, তবে যদি কেউ নিজে গিয়ে দেখে আসে তাহলে আলাদা কথা। প্রিয়নাথ বিনোদ নারায়ণের দিকে তাকালেন। বিনোদ নারায়ণ ইতস্তত করে বললেন, সুনীতের ফটোগ্রাফির শখ আছে। মাঝে মাঝেই ও ফটো তোলার ঝোঁকে বেড়াতে বেরিয়ে পড়তো। মাস দুয়েক আগে ও সমস্তিপুরের দিকে গিয়েছিল। সঙ্গে ওর এক বন্ধু পরেশও ছিল। কিন্তু রওনা হওয়ার 5 দিন পর পরেশ বাড়ি ফিরে আসে, কারণ বাড়িতে এসটিডি করে জানতে পেরেছিল ওর বাবা খুব অসুস্থ হয়ে পড়েছে। সুনীত ফিরে আসে তার 6 দিন পর। তারপর থেকেই ওর এই অসুখ। আমি ওকে বহুবার জিজ্ঞেস করেছি, কিন্তু ও স্পষ্ট করে কিছু বলতে পারেনি, অথবা বলতে চায়নি। শুধু নেহা আর সদরিয়া এই দুটো শব্দ ওর মুখ থেকে বারবার শুনতে পেয়েছি, তার বেশি কিছু নয়। বিনোদবাবু থামলেন। সুনীত তখনও মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। দেখে বিনোদ নারায়ণ উঠে ছোট ভাইয়ের কাছে গেলেন। পাশে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করতে চাইলেন। প্রিয়নাথ কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই সুনীত মুখ তুলে তাকালো বর্দার দিকে। করুণ গলায় বলল, সেই ফটোটার কথা বললে না? ও হ্যাঁ হ্যাঁ, ওর তুলে আনা 2 রিল ফটোগ্রাফের মধ্যে 8টা ছবি ব্ল্যাঙ্ক, মানে ডেভেলপ করে কিছু পাওয়া যায়নি। তবে একটা ফটো উঠেছে ভারী অদ্ভুত, সেটা আপনাকে দেখাচ্ছি। বলে বিনোদ নারায়ণ ঘরের একটা তাকের দিকে এগিয়ে গেলেন। সেদিকে তাকালেন প্রিয়নাথ। সুনীতের ঘরটা বেশ আধুনিক ধাঁচে শৌখিনভাবে সাজানো। দেওয়ালে সুন্দর তাক তৈরি করে টেপ রেকর্ডার, ক্যামেরা, বই সুচারুভাবে রাখা। দুটো বইয়ের ফাঁক থেকে একটা খাম বের করে নিলেন বিনোদ নারায়ণ। তারপর প্রিয়নাথের কাছে এগিয়ে এসে খামটা প্রিয়নাথের হাতে দিলেন। খামের ভেতর থেকে একটা ফটো টেনে বের করলেন প্রিয়নাথ। ফটোর সবটাই ঘোর কালো এবং ঘন নীল মেশানো একটা অন্ধকার। তারই মাঝে সর্ষের মাপের অনেকগুলো লাল ফুটকি এলোমেলো ভাবে ছড়ানো। এই সাদামাটা ফটোগ্রাফির কি মানে থাকতে পারে প্রিয়নাথ ভেবে পেলেন না। বিনোদ নারায়ণ বললেন, এই ছবিটার মধ্যে যে কি আছে কে জানে। এটা দেখলেই সুনীত ভীষণ ভয় পেয়ে আপসেট হয়ে যায়। ও কোথাও গিয়ে কোনো কিছু 9টা ছবি তুলেছিল, তার মধ্যে 8টা ব্ল্যাঙ্ক আর 9 নম্বরটা এই। অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে ফটোটা দেখার পর প্রিয়নাথ সুনীতকে জিজ্ঞেস করলেন, এইসব ছবি তুমি কোথায় গিয়ে তুলেছিলে?
সুনীতের বোধহয় ঘুম পাচ্ছিল। ও ঝিম ধরা চোখে প্রিয়নাথকে জড়িয়ে পড়ছিল। বোধহয় দেখতে চাইছিল ফটোটা দেখার পর প্রিয়নাথের কিরকম প্রতিক্রিয়া হয়। সেরকম কোনো প্রতিক্রিয়া হলো না দেখে একটু যেন হতাশই হলো। প্রিয়নাথের প্রশ্নে ও অস্পষ্ট গলায় বলল, সদরিয়া নেহা। প্রিয়নাথ একটা সিগারেট ধরালেন। অন্যমনস্কভাবে কিছুক্ষণ সিগারেট টান দিয়ে গেলেন। বিনোদ নারায়ণ চুপচাপ খাটের কোণে বসে পড়লেন। প্রিয়নাথকে লক্ষ্য করতে লাগলেন। বেশ কিছুক্ষণ পর প্রিয়নাথ মুখ খুললেন। গম্ভীর গলায় বললেন, সুনীত, তুমি বোধহয় বাঁচতে চাও না, নইলে সব কথা আমাকে অন্তত খুলে বলতে। আমি কথা দিচ্ছি কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সুনীত করুণ গলায় বলল, ওরা কাউকে বলতে বারণ করেছে, কাউকে বলা যাবে না, কাউকে না। কেউ যদি নিজে দেখে আসে। আমি যাব, জোরালো গলায় বললেন প্রিয়নাথ। আমি নিজে গিয়ে দেখে আসবো। ওদের কাউকে আমি ভয় পাই না। আমি ভয় পাই। তুমি বলো কি করে সেখানে যেতে হয়। জানি না, ঘুম জড়ানো গলায় বলল সুনীত। সদরিয়া নেহা। প্রিয়নাথ হাতের ফটোটা সুনীতের চোখের সামনে মেলে ধরলেন। বলো কি আছে এই ছবিতে, বলো। চোখের পলকে সুনীতের মুখ আতঙ্কে ভেঙে চুরে গেল। ও বিশাল হা করে ঘন্টা দেড়েক আগের সেই হিমেল চিৎকারটা শুরু করলো। প্রিয়নাথের কানে তালা লেগে গেল। ঘরের জানলা শাসি ঝনঝন করে কাঁপতে লাগলো। এক ভয়ঙ্কর অনুনাদ ঘরের আবহাওয়াকে পাগল করে দিল। বিনোদ নারায়ণ লাফিয়ে উঠে ছোট ভাইকে একেবারে জড়িয়ে ধরলেন। ওর মাথায় হাত বোলাতে লাগলেন। প্রিয়নাথ টুল ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়লেন, কিন্তু তার তীব্র চোখ সারাক্ষণ সুনীতকে লক্ষ্য করছিল। আয়ামাসি ভেজানো দরজা ঠেলে তাড়াহুড়ো করে ঘরে এসে ঢুকলেন। তার মুখে চোখে উদ্বেগ। সুনীত হাঁপাচ্ছিল, ওর চোখ আধ বোঝা মতো হয়ে গেছে। বিনোদ নারায়ণ ওকে ধীরে ধীরে বিছানায় শুইয়ে দিলেন। মাসিকে লক্ষ্য করে বললেন, মাসি, আপনি ওকে ঘুম পাড়িয়ে দিন, আমরা যাচ্ছি। প্রিয়নাথ আর বিনোদ নারায়ণ সুনীতের ঘর ছেড়ে অলিন্দে বেরিয়ে এলেন। উজ্জ্বল আলো থেকে স্থিমিত আলোয় আসায় প্রিয়নাথের দেখতে একটু অসুবিধা হচ্ছিল। তিনি বিনোদ নারায়ণকে বললেন, ফটোগ্রাফটা আমার কাছে থাক, কাল সকালে আমি সুনীতের সাথে কথা বলবো। আপনার কোনো আপত্তি নেই তো? আপত্তি? মলিন আলোয় বিনোদ নারায়ণের হাসিটা কেমন যেন দেখালো। নরম গলায় তিনি বললেন, সুনীতকে সুস্থ করে তোলার জন্য কোনো কিছুতেই আমার আপত্তি নেই। ওরা সিঁড়ি ঘুরে দোতলায় নেমে এসেছিলেন। তখনই কানে এলো জড়ানো গলার গান। বারণ সেবায় বারণ করো, জানতে পারি কারণটা কি। প্রমোদ চাপা গলায় বললেন, বিনোদবাবু, এসব নাকি অত্যন্ত সাধনার অঙ্গ। প্রিয়নাথ কোনো কথা বললেন না। রাত অনেক হলো, চলুন হাত মুখ ধুয়ে খেয়ে নেওয়া যাক। প্রিয়নাথকে একতলার খাবার ঘরের দিকে নিয়ে চললেন বিনোদ নারায়ণ। জাফরির ফাঁক দিয়ে বাতাস আসছিল। সেদিকে তাকিয়ে প্রিয়নাথ বুঝতে পারলেন বাইরে অন্ধকার আর শীতের রেশারেশি শুরু হয়ে গেছে। টিনের বাক্স লাগানো সাইকেল ভ্যান দিয়ে যারা পাউরুটি আর বিস্কুট দোকানে দোকানে যোগান দেয়, তাদের কথা মনে পড়ল প্রিয়নাথের। পাউরুটি আর বিস্কুটের বদলে যদি বেশ কিছু কাচের মার্বেল সেই বাক্সে ভরে ভ্যানটাকে সদ্য ধান কাটা কোনো চাষের জমির উপর দিয়ে চালানো হয়, তাহলে যেরকম ঝাঁকুনি ও শব্দ হবে, তার সঙ্গে এই বাসটার চলার দারুণ মিল খুঁজে পাচ্ছিলেন তিনি। সমস্তিপুরে নেমে সরু লাইনের ট্রেনে চড়ে প্রায় 5 ঘন্টা পথ চলার পর তিনি নেমেছিলেন কামনিতাল স্টেশনে। সেখান থেকে বাস ধরেছেন। তবে বাসটাকে দোমড়ানো তোবড়ানো কেনেস্তারা বলাই ভালো। এবড়ো খেবড়ো রাস্তায় ছুটে চলা বাসের শব্দ আর ঝাঁকুনি প্রিয়নাথকে প্রায় কাহিল করে দিচ্ছিল। যদিও বাসের নাম পুরান খাটোলা। আসার কথা একটাই, এই বাস তাকে সদরিয়া নিয়ে যাবে। তারপর সেখানে নেমে খুঁজে বের করতে হবে নেহাকে। জানলার বাইরে দুপুর গড়িয়ে বিকেল এসে গেছে। স্তিমিত রোদে ছুটে চলা গম ভুট্টা জোয়ারের ক্ষেত আরো সুন্দর দেখাচ্ছে।
সামান্য খোলা কাচের জানলার ফাঁক দিয়ে ছুটে আসা বাতাস কমে আরও ঠান্ডা হচ্ছিল। প্রিয়নাথ জ্যাকেটের চেন গলা পর্যন্ত টেনে নিলেন, মাফলারটাকে আরো ভালো করে জড়িয়ে নিলেন। ভিড়ে ঠাসা বাসের ভেতর অনেক যাত্রী বীরের নেশায় ব্যস্ত। বোধহয় নো স্মোকিং কথার নোটা বাসের দেওয়াল থেকে মুছে গেছে বলে। খানিক ইতস্তত করে অস্বস্তি কাটিয়ে প্রিয়নাথ একটা সিগারেট ধরালেন। তারপর সুনীত নারায়ণের সমস্যার দুশ্চিন্তায় ডুবে গেলেন। হঠাৎ তার মাথার ভেতরে সুনীত হাড় কাঁপানো ভয়ঙ্কর চিৎকার করে উঠল, আর প্রিয়নাথের 7 দিন আগের কথা মনে পড়ে গেল বসিরহাটের কথা। ঘোরালো পেঁচালো অলিন্দ আর সিঁড়িতে জট পাকানো প্রকাণ্ড বাড়িটার কথা। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর প্রিয়নাথের চোখে ঘুম আসেনি। দোতলায় একটা ঘরে তার থাকার ব্যবস্থা হয়েছিল। বিছানায় বসে নোট বই আর পেন নিয়ে অনেকক্ষণ ধরে নানান মন্তব্য লিখেছেন প্রিয়নাথ। সুনীতের কাছ থেকে পাওয়া তথ্য, বিনোদ নারায়ণের কাছ থেকে শোনা কিছু জরুরি কথা আর নিজের মতামত। সেই সঙ্গে লিখে নিয়েছেন এরপর তাকে কি কি কাজ করতে হবে। লেখাঠেকার কাজ শেষ হলে পর প্রিয়নাথ ঘর অন্ধকার করে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছিলেন। ঘরের সব দরজা জানালা বন্ধ করে শুলে তার কেমন যেন দম আটকে আসে, তাই পায়ের দিকের একটা জানালার পাল্লা অর্ধেকটা খুলে রেখেছিলেন। সেটা নিশ্চয়ই পূব দিক, কারণ চাঁদের একটা টুকরো দেখা যাচ্ছিল। বহু চেষ্টা করেও ঘুম আসছিল না, বিছানায় উসখুস করছিলেন। হঠাৎই জড়ানো গলায় গানের কলিতে শুনতে পেলেন প্রমোদ নারায়ণ, দোতলার বাসিন্দা, প্রিয়নাথের প্রতিবেশী। রাতে খাওয়ার সময় প্রমোদ নারায়ণের দেখা পাননি প্রিয়নাথ। এখন ওর সঙ্গে একটু কথা বলে নিলে কেমন হয়। বাইরে বেরিয়ে দেখলেন চওড়া বারান্দার শেষ প্রান্তে খানিকটা চাতাল মতো জায়গায় একজন ছায়া মানুষ বসে আছে। তার শরীর অন্ধকার আর চাঁদের আলোয় মাখামাখি। পায়ে পায়ে কাছে এগিয়ে গেলেন প্রিয়নাথ। আলতো করে ডাকলেন, প্রমোদ বাবু। ঘাড় ফিরিয়ে তাকালেন প্রমোদ নারায়ণ। এক মুখ দাড়ি, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, কপালে লাল তিলক, চাঁদের আলোয় কালো দেখাচ্ছে। আর গভীর চোখ দুটো নিশাচর প্রাণীর মতোই অন্তর্ভেদী, উজ্জ্বল। ঘাড় ঘুরিয়ে ওপর দিকে তাকালেন প্রমোদ নারায়ণ। ওহ, ভূতনাথ বাবু, আসুন, বসুন। মায়ের চরণ ধোয়া চাঁদের আলো, এর কোনো জবাব নেই। চাতালে শতরঞ্চি পাতা ছিল। ভূতনাথ তার উপরে বসে পড়লেন। খোলা জায়গায় বেশ শীত পড়ছিল। গায়ের শাল আরো ঘন করে জড়িয়ে নিলেন। অন্ধকারে বেশ কিছু গাছের মাথা আর 2-1টা বাড়ি চোখে পড়ছে। একটা পেঁচা নিঃশব্দে উড়ে গেল। কয়েকটা জোনাকি আলোর ফুটকি জেলে ঘুরে বেড়াচ্ছিল। প্রিয়নাথের মনে পড়ে গেল সুনীতের ফটোটার কথা। শীতের বাতাস যেমন তেমন বইছিল, প্রিয়নাথের নাকে মদের গন্ধ ভেসে আসছিল। শুনেছি আপনি সুনুকে সারিয়ে তোলার জন্য কলকাতা থেকে এসেছেন। প্রমোদ নারায়ণ কথা বললেন। আমিও ওকে সারিয়ে তোলার চেষ্টা করছি, কিন্তু দাদা এমন ঝামেলা করে, কিছুতেই বোঝে না ধর্মকর্ম এক জিনিস আর তন্ত্র আরেক জিনিস। আমার সাধনায় বারবার বিঘ্ন ঘটায়। বেশ বিরক্তভাবে কথা শেষ করলেন প্রমোদবাবু। প্রিয়নাথের কৌতূহল হলো। ওকে জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে সুনীতকে সারিয়ে তোলার চেষ্টা করছেন একটু বলবেন? বললাম যে, তন্ত্র দিয়ে। সবাই জানে তন্ত্রশাস্ত্র চিরন্তন, প্রত্যক্ষ ফল দেয়। তন্ত্র স্বয়ং মহেশ্বরের মুখনিসৃত বাণী, একে কেউ কখনো অবজ্ঞা করে? প্রমোদ নারায়ণ চাতাল ছেড়ে উঠে পড়লেন। গুনগুন করে গানের কলি ভাজতে ভাজতে ঘরের দিকে রওনা দিলেন। প্রিয়নাথ ওকে অনুসরণ করলেন। ঘরটা যথেষ্ট প্রাচীন আর মাপে বেশ বড়। মেঝে পর্যন্ত লম্বা লম্বা জানলা, ঘরের সিলিংয়ে কড়ি বর্গা। ঘরের দেওয়ালে নানা ধরনের ছবি আর ছক আঁকা। শিব ও কালীর বড় বড় 2টো ফটো মালা দিয়ে সাজানো। ঘরের মেঝের এক কোণে বইয়ের গাদা, তার পাশে 4টে তাকও বইয়ের ঠাসা। ঘরের ডান দিকে ঘেঁষে আগুছালো ময়লা বিছানা,
বিছানার পাশে টেবিলে মদের বোতল, গ্লাস আর চশমা। সব মিলিয়ে ঘরটায় কেমন যেন আগোছালো উশৃঙ্খল ছাপ। হাতওয়ালা একটা চেয়ারে প্রিয়নাথকে বসতে বললেন প্রমোদ নারায়ণ। তারপর টেবিল থেকে চশমাটা চোখে নিয়ে খাটের তলায় কি যেন খুঁজতে লাগলেন। অবশেষে খুঁজে পেয়ে সোজা হয়ে উঠে দাঁড়ালেন। তার হাতে লাঠির মতো গোল করে পাকানো একটা কাগজ। সেটা ভূতনাথের সামনে মেলে ধরে বললেন, এই দেখুন, ভূত প্রেত ভয়নাশক যন্ত্র। ভূতনাথ দেখলেন একটা ভূর্জপত্রে ছক কেটে কয়েকটা সংখ্যা লেখা। প্রমোদ নারায়ণ বললেন, দীপান্বিতা অমাবস্যার রাতে অষ্টগন্ধ নিয়ে লিখে রেখেছি। দাদাকে লুকিয়ে সুনীতের ঘরের দেওয়ালে খাটের নিচে সিঁদুর দিয়ে এই যন্ত্র লেখা আছে। এছাড়া শ্মশানে গিয়ে কিছু ক্রিয়াকর্ম করার চেষ্টা করছি। একটু একটু কাজ হচ্ছে, আরো হবে। আসলে শুনু যে কোনো রকম হেল্প করছে না। প্রমোদ নারায়ণের হাত থেকে যন্ত্রটা নিয়ে প্রিয়নাথ খুঁটিয়ে দেখলেন। তারপর সেটা ওকে ফেরত দিতে দিতে বললেন, আচ্ছা, শুনি যে বারবার সদরিয়া আর নেহা শব্দ দুটো বলছে, তার অর্থ কি? প্রমোদ বাবুর কপালে ভাঁজ পড়ল। ছোট্ট একটা ঢেকুর তুলে বললেন, আমি ওকে বহুবার জিজ্ঞেস করেছি, তাতে আমার যা মনে হয়েছে সদরিয়া কোনো জায়গার নাম, সমস্তিপুর থেকে যাওয়া যায়। আর নেহার ব্যাপারে জিজ্ঞেস করলে শুনু বলছে সেটা ওখানে গেলেই বোঝা যাবে, বলা যাবে না। রাতের আকাশে কুকুরের কাতর চিৎকার শোনা গেল। প্রিয়নাথ চুপ করেছিলেন, প্রমোদ নারায়ণকে দেখছিলেন। প্রমোদ নারায়ণ বললেন, আপনি কাল সকালে ওকে একবার জিজ্ঞেস করে দেখুন, যদি নতুন কোনো তথ্য পান। ওর কষ্ট আর চোখে দেখা যাচ্ছে না। শেষ কথাটা বলার সময় তন্ত্রসাধক মানুষটার গলা ভারী হয়ে এলো। প্রিয়নাথ টের পেলেন, লোকে যাই বলুক না কেন, মানুষটার ভেতরে এখনো একটা স্নেহশীল মেজদা অবশিষ্ট আছে। ওকে বিদায় জানিয়ে ঘরে ফিরে এলেন ভূতনাথ। বিছানায় গা ঢেলে দিতেই ঘুম দু চোখে আসন পেতে বসল। ঘুমের ঘোরে সুনীতের তোলা ফটোগ্রাফ হয়ে স্বপ্ন দেখলেন। তবে ফটোর লাল ফুটকিগুলো জোনাকির মতো জ্বলছিল, নিচ্ছিল। বাসের প্রচন্ড এক ঝাঁকুনি প্রিয়নাথের ভাবনা সুতো ছেড়ে দিল। কন্ডাক্টর দেহাতি ঢঙে হাঁক পারল, সদরিয়া সদরিয়া। সিট ছেড়ে উঠে বাং থেকে সুটকেসটা নিলেন প্রিয়নাথ। প্রায় ধস্তাধস্তি করে ভিড় ঠেলে বাস থেকে নেমে পড়লেন রুক্ষ রাস্তায়। এটা যে সদরিয়া নয় সেটা প্রিয়নাথ খোঁজ খবর করে অনেক আগেই জেনেছেন। তবে এখান থেকে টাঙ্গা পাওয়া যায়। টাঙ্গা নিয়ে যায় গন্ডক নদীর পাড়ে। সেখান থেকে খেয়া পার হয়ে আবার টাঙ্গায় চড়ে বেশ খানিকটা গেলে তবে সদরিয়া দেখা পাওয়া যাবে। এত সব কাণ্ড করে প্রিয়নাথ যখন সদরিয়ায় পা রাখলেন, তখন অন্ধকার এবং শীত জাঁকিয়ে বসে পড়েছে। কুয়াশা ঠেলে একটা চায়ের দোকানে এসে দাঁড়ালেন। দোকানে 4-5 জন মানুষের জটলা। ওরা সব মুড়ি দিয়ে বসে কাঠের আগুন ঘিরে তাপ নিচ্ছে। গায়ে চাদর অথবা কম্বল, মাথায় গলার মাফলার নয় গামছা। দোকানে ঢুকে উনুনের কাছাকাছি একটা ভাঙা কাঠের বেঞ্চে বসলেন প্রিয়নাথ। ভাঙা ভাঙা হিন্দিতে 1 গ্লাস চা আর 2টো বিস্কুট দিতে বললেন। প্রিয়নাথ দোকানে ঢোকা মাত্রই দোকানের লোকজন কথাবার্তা থামিয়ে চুপ করে ওকে দেখছিল। প্রিয়নাথের চেহারা ও পোশাকে ভিনদেশি ভাব কটকট করছে। প্রিয়নাথের মনে হলো ওরা কেমন সতর্ক ভঙ্গিতে তাকিয়ে আছে, কোনো কিছুর জন্য যেন অপেক্ষা করছে। ঠিক এই রকম সতর্ক দৃষ্টি সুনীত নারায়ণের চোখেও দেখেছেন প্রিয়নাথ। প্রমোদ নারায়ণের সাথে কথা বলার পরদিন সকালে সুনীতের ঘরে গিয়ে আর এক দফা চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু তাতে বিরাট কিছু লাভ হয়নি। সদরিয়া আর নেহা শব্দ দুটো আলোচনায় এসে পড়তে প্রিয়নাথ জানতে চেয়েছিলেন, তুমি সদরিয়া গিয়েছিলে না? হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ। কি করতে গিয়েছিলে? তীব্র স্বরে আবার প্রশ্ন ছুড়ে দিলেন ভূতনাথ। ফটো তুলতে, ঘুরতে। কেমন যেন ঘুম জড়ানো গলায় বলল সুনীত। সমস্তিপুর থেকে সদরিয়া কেমন করে যেতে হয়?
হঠাৎই ভয় পেয়ে গেল শুনি। ওর মুখটা চোখের পলকে রক্তহীন ফ্যাকাশে হয়ে গেল। কাপা গলায় ও বলল, না না, আমি ওখানে যাইনি, ওখানে কেউ যায় না, আসল জায়গাটা আরো ভেতরে, কেউ সেখানে যায় না, আমাকে বলতে বারণ করেছে। কে বারণ করেছে? ভূতে পাওয়া মানুষের মতো কেঁপে উঠল শুনে, প্রায় আতকে উঠে বলল, ওরা 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 বারণ করেছে, নেহা নেহা। নেহা মানে কি? সুনীতের হাত চেপে ধরে ওর মুখের উপরে একেবারে ঝুঁকে পড়লেন প্রিয়নাথ। কে নেহা? কি নেহা? সুনীত মাথা নিচু করল, ভয়ে কাঁদতে শুরু করলো, গুমানির স্বরে বলল, জানি না, আমি কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দিন প্লিজ প্লিজ। প্রিয়নাথ ওর অনুনয় আর কান্নাকে পাত্তা দেননি, নাছোড়বান্দার মতো বলছেন, তুমি কাকে ভয় পাচ্ছ? এখন তো দিনের আলো, এখন কিসের ভয়? শুনি কান্না থামিয়ে ভূতনাথের দিকে সরাসরি তাকিয়েছে। কয়েক সেকেন্ড চুপ করে থেকে তারপর বলছে, না এখন ভয় নেই, কিন্তু দিনের পর তো রাত আসবে, তখন তখন ওরাই সব, ওদের গোপন কথা আমি ফাঁস করতে পারবো না। কেউ যদি নিজে থেকে জানতে পারে তাহলে ঠিক আছে, আমি কিছু বলতে পারবো না। এরপর সুনীত মুখে কুলু পেটে দিয়েছে। এখন এই কুপির আলোয় বসে থাকা শীতে ঘেরা মানুষগুলো যেন সুনীতের মতো মুখে কুলু পেটে বসে আছে, অপেক্ষা করছে। ধোয়া ওঠা চায়ের গ্লাস প্রিয়নাথের হাতে এগিয়ে দিল দোকানদার, সঙ্গে দুটো বিস্কুট। চায়ে চুমুক দিতে দিতে দোকানদারের সঙ্গে একরকম জোর করে আলাপ জুড়ে দিলেন প্রিয়নাথ। এই শীতের রাতে একটা আশ্রয় না পেলে তিনি থাকবেন কোথায়? বহু চেষ্টা করে যেটুকু জানা গেল তা হলো, রাতে থাকার জায়গা পাওয়া মুশকিল, অচেনা মানুষকে কেউ এখানে আশ্রয় দেয় না। সেই জন্যই সন্ধ্যের সময় বাঙালি বাবুকে দেখে সবাই অবাক হয়ে গেছে। তবে এখনো সময় আছে, টাঙ্গা নিয়ে বাস রাস্তায় গেলে 7টার লাস্ট বাসটা ধরা যাবে, সেটাই বাবুজির পক্ষে ভালো হবে। একটা সিগারেট ধরে পথে নামলেন প্রিয়নাথ। সুনীত কি এখানে সত্যি এসেছিল? রাতে কোথায় আশ্রয় নিয়েছিল? যদি রাতে কোথাও থাকার জায়গা না পাওয়া যায়? এইসব কথা ভাবতে ভাবতে প্রিয়নাথ কাঁচা সড়ক ধরে টাঙ্গা স্ট্যান্ডের দিকে এগোচ্ছিলেন। হঠাৎই কানে এলো মলের ছমছম শব্দ। ঘুরে তাকালেন প্রিয়নাথ। বছর 13-14 একটি ফুটফুটে কিশোরী, পরনে ঘাগরা, চলি, চাদর, ওড়না, পোশাক মলিন, তবে রূপ আছে। রাস্তার আলো কম, কিন্তু তা সত্ত্বেও মেয়েটির রূপ আড়াল করা যায়নি। প্রিয়নাথ নানা জটিল ভাবনায় ব্যস্ত ছিলেন। মেয়েটি ওর চোখের দিকে তাকিয়ে এমন সরল সুন্দরভাবে হাসলো যে সব দুশ্চিন্তা কোথায় মিলিয়ে গেল। মেয়েটির বাঁ হাতে ঝুলছে অ্যালুমিনিয়ামের একটা তোবড়ানো ক্যান, আর ডান হাতের মুঠোয় বোধহয় পয়সা। ওর হাসিতে কেমন একটা ভরসা ছিল, প্রচ্ছন্ন আবাহনও ছিল যেন। হয়তো সেই কারণেই প্রিয়নাথ ওকে জিজ্ঞেস করে বসলেন, এখানে রাতে থাকার কোনো জায়গা পাওয়া যাবে কিনা। প্রিয়নাথের জোড়াতালি দেওয়া ভাষা মেয়েটি দিব্যি বুঝতে পারল। মিষ্টি হেসে জবাব দিল, क्यों नहीं, जरूर मिलবে, আমার ঘর है उधर। আঙ্গুল তুলে পশ্চিম দিকের অন্ধকার দেখালো মেয়েটি। দুশ্চিন্তা নিমেষে মুছে গেল, আর সঙ্গে সঙ্গেই প্রিয়নাথ ভীষণ ক্লান্ত বোধ করলেন। ভ্রমণের ধকল তাকে মুহূর্তে যেন কাবু করে দিল। মেয়েটি তাকে ডাকতে প্রিয়নাথ ওর পিছু নিলেন। মলিন আলোয় এবড়ো খেবড়ো পথ ধরে শীত আর কুয়াশা ভেদ করে দুটি প্রাণী এগিয়ে চলল। একটু এগোতেই রাস্তার আলো আর চোখে পড়ল না। ভাঙা চাঁদের ঘোলাটে আলোই একমাত্র ভরসা। ঘোলক দাদার মতো পথ ঘুরে ঘুরে অবশেষে একটা বাড়ির কাছে এসে দাঁড়ালো ওরা। আবছা আলো আধারিতে বাড়িটাকে ভুতুড়ে অবয়ব বলে মনে হচ্ছিল। যতটুকু বোঝা যায়, টিনের চাল দেওয়া মাটির বাড়ি। বাড়ি ঘিরে উঠোন, উঠোনে বেশ কয়েকটা কলা গাছ, পেঁপে গাছ আর সুপারি গাছ। উঠোনের এক পাশে ধুনির আগুন ধিকি ধিকি জ্বলছে। কুয়াশার স্তর ভেদ করে আগুনটাকে ঝাপসা দেখাচ্ছে। সামান্য বাতাস বইছিল।
বাতাসে গাছের পাতা নড়ে সরসর শব্দ হচ্ছিল। প্রিয়নাথের মনে হলো ঘুমিয়ে নিথর একটা গায়ের শেষ প্রান্তের শেষ বাড়িটার সামনে এসে দাঁড়িয়েছেন তিনি। বাড়িটার চারপাশে অনেকটা করে ফাঁকা জমি, আর আলো বলতে মাথার উপরে চাঁদ, আর বাড়ির একটা জানলা দিয়ে ভেসে আসা লণ্ঠনের আলো। প্রিয়নাথের শীত করছিল, মাফলারটা আরো ভালো করে গলায় জড়িয়ে নিলেন। এই আমাদের ঘর বাবুজি, মেয়েটি আলতো গলায় বলল। প্রিয়নাথের হঠাৎই মনে হলো ওদের বাড়িতে আশ্রয় নেবেন, অথচ এখনো ঠিকমতো আলাপ করা হয়নি, মানে মেয়েটির নাম জিজ্ঞেস করা হয়নি। তোমার নাম কি? প্রিয়নাথ জানতে চাইলেন। তার দিকে ঘাড় তুলে তাকিয়ে মেয়েটি মিষ্টি হেসে বলল, নেহা, নেহা কুমারী। প্রিয়নাথ এই শীতার্ত আধারে দাঁড়িয়ে সুনীত নারায়ণের ভয়ঙ্কর চিৎকার শুনতে পেলেন। তার পা ফেলার ছন্দে গরমিল হয়ে গেল। সুটকেসটাও হাত থেকে পড়ে যেতে চাইছিল। সময় মতো সতর্ক না হলে সেটাকে সামাল দেওয়া যেত না। কাঁচা উঠোন পেরিয়ে সামনের ঘরটায় ঢুকতেই উষ্ণতার ওম পেলেন প্রিয়নাথ। ঘরে হেরিকেনের আলোয় নেহাকে ভালো করে দেখলেন। এই মিষ্টি মেয়েটা কি সুনীতের ভয়ের কোনো হদিস দিতে পারবে? ঘরে একটা ভাঙা চেয়ারে একজন বৃদ্ধ বসেছিলেন। চাদর মুড়ি দেওয়া শরীরে শুধু ওর মাথার সাদা চুল, সাদা গোঁফ আর ছানি পড়া ঘোলাটে চোখ নজর টানে। নেহা পরিচয় করে দিল, বলল ওর বাপুজি। তারপর দেহাতি ভাষায় ওর বাবাকে কি যেন বলল। উত্তরে বৃদ্ধ মানুষটি আলতো করে বার কয়েক ঘাড় নাড়লেন। নেহা প্রিয়নাথকে বসিয়ে ছুটে ভেতরে ঘরে ঢুকে গেল। একটু পরে একজন বৃদ্ধা ও একজন তরুণকে একরকম হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। নেহার মা, দাদা। বৃদ্ধার মুখের চামড়া অকালে বড় ভেসি ভাঁজ পড়েছে, তবে চোখ দুটো মায়ের মমতা মাখানো। নাকের উপর নোলক, কানে দুল, মাথায় চুলে পাক ধরতে শুরু করেছে। নেহার দাদার রোগা কালো চেহারা, চোখ দুটো কেমন যেন শূন্য, দৃষ্টিহীন। কপালে লম্বা একটা কাটা দাগ, মাঝে মাঝে কেশে উঠছে, বোধহয় ঠান্ডা লেগেছে। একটা অদ্ভুত গন্ধ প্রিয়নাথের নাকে আসছিল, অনেকটা বুনো ফলের গন্ধের মতো। আলাপের পালা শেষ হলে নেহা প্রিয়নাথের ভেতর দিকে একটা ছোট্ট ঘরে নিয়ে গেল। বললেন, এ ঘরেই আপনি থাকবেন, আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি চা বানিয়ে নিয়ে আসছি। নেহা হাত পা নেড়ে কথা বলছিল। ওর ভাষা পুরোপুরি বুঝতে না পারলেও ওর অঙ্গভঙ্গি ভূতনাথকে বুঝতে সাহায্য করছিল। নেহার সঙ্গে আলাদা কথা বলার জন্য ভূতনাথের তর্স হয়েছিল। সুটকেস খুলে দরকারি জিনিসপত্র বের করে খাটিয়ার ওপরে চাদর মুড়ি দিয়ে বসলেন ভূতনাথ। নেহার জন্য অপেক্ষা করতে লাগলেন। একটু পরেই নেহা চা নিয়ে এলো। প্রিয়নাথের হাতে চায়ের গ্লাস ধরিয়ে দিয়ে মেঝেতে চাটাই পেতে বসে পড়ল। বুনো ফুলের গন্ধটা আবার প্রিয়নাথের নাকে এলো। বাবুজি, ইধার কিস কাম সে আয়ে হ্যাঁ? এই একটু আধটু ঘুরে বেড়াতে, ফটো তুলতে। একটু থেকে আচমকা প্রশ্ন ছুড়ে দিলেন প্রিয়নাথ। আচ্ছা, মাস দিয়ে 2 আগে কোনো ছোকরা বাবু তোমাদের বাড়িতে এসেছিল? বাবুর খুব ফটো তোলার শখ ছিল। নেহা সরলভাবে জবাব দিল, हाँ आए थे तो बड़ा रास्ता इधर उधर में घूम रहे थे, আমি উলাকে ডেকে নিয়ে এসেছি। আমাদের বাড়িতে 2-4 দিন রহে হ্যাঁ। এখানে আনজান আদমিকে কেউ বাড়িতে থাকতে দেয় না, কিন্তু আমরা কোনো মেহমানকে কখনো ফেরাই না। মাঝে মাঝে हम लोगों के घर में मेहमान आते हैं, আমি ডেকে নিয়ে আসি। সেই ছেলেটির নাম কি ছিল? শুনি। প্রিয়নাথ বেশ উত্তেজিত হয়ে পড়েছিলেন। একটা সিগারেট ধরিয়ে গাঢ় টান দিলেন। নাম তো জানি না বাবুজি। নেহা হাসলো ফিক করে, বলল, আপকা নাম ভি ক্যা জানতে হ্যাঁ? প্রিয়নাথ নিজের নাম বললেন, বললেন ফটো তোলার শখের কথা। তারপর শহরের টুকটাক গল্প শোনাতে লাগলেন। চা সিগারেট শেষ হয়ে গেল। হঠাৎই গল্পের মাঝে লাফিয়ে উঠে পড়ল নেহা, বলল, अभी जाए बाबूजी, देर हो गया है।
ফুটফুটে প্রাণবন্ত কিশোরীটির মুখের দিকে তাকালেন প্রিয়নাথ। কিসের দেরি হয়ে গেছে? প্রিয়নাথের কপালে ভাঁজ পড়ল। নেহা প্রায় ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। একটু পরে থালা আর বাটিতে নিয়ে এলো রুটি ও সবজি, প্রিয়নাথের ডিনার। মেঝেতে থালা বাটি সাজিয়ে কাঁসার গ্লাসে জল দিয়ে গেল নেহা, সঙ্গে একটা বাড়তি হেরিকেন। কিন্তু সেই আলোয় মলিন ঘরটা যেন আরো মলিন হয়ে উঠল। প্রিয়নাথের অন্তত তাই মনে হলো। নেহা যাবার আগে বলে গেল, খাওয়া হয়ে গেলে বাসনগুলো দরজার বাইরে রেখে দিতে, আর বাবুজি যেন উঠোনে গিয়ে হাত ধুয়ে নেন। নেহা খুব ব্যস্তভাবে চলে গেল। বলল, अभी खाके सो जाइए, কাল ফির দেখা হবে। ঘড়িতে এখনো 8টা বাজেনি, অথচ শীত, অন্ধকার আর নির্জনতা ঘড়ির কাঁটা যেন 3-4 ঘন্টা এগিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া সেরে হাত মুখ ধুয়ে বিছানায় এসে জুত করে বসলেন প্রিয়নাথ। একটা সিগারেট ধরালেন, হেরিকেন দুটো নিভু নিভু করে দিয়েছেন, ফলে সিগারেটের আগুনটাই বেশ জোরালো মনে হচ্ছে। আষ্টে পৃষ্ঠে কম্বল মুড়ি দিয়ে নানান কথা ভাবছিলেন। 2 মাস আগে এখানে এসে শুনি ঠিক কি কি করেছিল। প্রিয়নাথ এখন সেই ভূমিকায় হুবহু অভিনয় করে যাচ্ছেন, টিভিতে দেখা অ্যাকশন হিরোর মতো। নেহাদের চাপা কথাবার্তা কানে আসছিল। ওরা কি এখনো শোয়নি? নেহা তাহলে অমন ব্যস্তভাবে চলে গেল কেন? একটু পরে সিগারেট শেষ করে শুয়ে পড়লেন প্রিয়নাথ। ওর ক্লান্ত শরীর খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। ভোরবেলা বেশ বেলা করে ঘুম ভাঙল প্রিয়নাথের। আড়মোড়া ভেঙে দিন শুরু করতে গিয়েই বেশ অবাক হয়ে গেলেন। নেহারা কেউ বাড়ি নেই। ওরা 4 জনই সকালবেলা গেল কোথায়? গোটা বাড়িটাই চক্কর মেরে দেখলেন প্রিয়নাথ। কেউ কোথাও নেই। সব কটা দরজায় হাট করে খোলা, অথচ আসবাবপত্র, রান্নার জায়গা ইত্যাদি দেখলে মনে হয় ওরা আবার যে কোনো মুহূর্তে ফিরে আসবে। 1 কাপ চায়ের জন্য মনটা আনচান করছিল, তাই মোটামুটি তৈরি হয়ে বেরিয়ে পড়লেন প্রিয়নাথ। সঙ্গে নিলেন ক্যামেরা আর কম্পাস। কুয়াশা কম থাকায় সূর্যের দাপট নেহাত মন্দ নয়। সামান্য ঘোলাটে দিনের আলোয় এলাকাটা আরো ভালো করে দেখলেন। নেহাদের বাড়িটা বলতে গেলে একেবারে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে। চাষ জমি আর পুকুর পেরিয়ে আরো যে 2-4টে মাটির বাড়ি চোখে পড়ে, সেগুলোতে কেউ বাস করে বলে মনে হয় না। আর দূরে তাকালে শুধু ধুধু মাঠ আর বড় বড় গাছপালার দল। মনে হয় যেন নেহাদের বাড়িটাই লোক বসতির শেষ সীমানা। প্রিয়নাথ আন্দাজে ভর করে এগোলেন। খানিকটা দূরে গেলে হয়তো কাল রাতের ঘরবাড়ি, দোকানপাট চোখে পড়তে পারে। পথে বেশ কয়েকটা ছবি তুললেন। পকেট থেকে কম্পাস বের করে মাঝে মাঝে উত্তর দিকটা দেখে নিচ্ছিলেন। হঠাৎই দেখলেন বেশ দূরে মেঠো পথ ধরে 3 জন মানুষ হেঁটে যাচ্ছে। প্রিয়নাথ তাড়াতাড়ি পা চালাতে শুরু করলেন। একটু পরে ওদের ধরে ফেললেন। 1 জন পুরুষ ও 2 জন মহিলা। তার মধ্যে একজনের বয়স এত কম যে অনায়াসে মেয়ে বলা যায়, আর পুরুষটির হাতে একটা সুটকেস। প্রিয়নাথ হাঁপাতে হাঁপাতে পুরুষটিকে জিজ্ঞেস করলেন, কোন দিকে গেলে খাবার দাবারের দোকানপাট পাওয়া যাবে বলতে পারেন? লোকটি প্রিয়নাথের পোশাক আশাক চেহারা খুঁটিয়ে মেপে নিল। তারপর বলল, চলিয়ে দিখা দে রে, আমার টাঙ্গা স্ট্যান্ডের দিকে যাচ্ছি, পথে দোকানপাট পড়বে। মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে লোকটির সঙ্গে আলাপ করলেন প্রিয়নাথ। ওর নাম মহাবীর সাউ, সঙ্গে ওর বউ অমলা দেবী আর ছোট্ট মেয়ে হীরাকুমারী। ও দ্বারভাঙ্গা সিধৌলি গায়ে থাকে। সদরিয়ায় এসেছিল বউয়ের জড়িবুটি চিকিৎসার জন্য। এদিকে একজন ধন্বন্তরী সাধু বাবা বসেন তার কাছে। ফেরার পথে লহরিয়া সরাইয়ে একটু কাজ সেরে ফিরবে, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছেন। মহাবীরের কাছ থেকে এদিকটায় খুব একটা বিশদ খবর পাওয়া গেল না, তবেও প্রিয়নাথকে একটা চায়ের দোকানে পৌঁছে দিল। প্রিয়নাথ ওদের 3 জনের ফটো তুললেন। ওরা হাসি মুখে বিদায় জানিয়ে চলে গেল। প্রিয়নাথ চায়ের দোকানে ঢুকে 1 গ্লাস চা নিয়ে বসলেন। ঠিক করলেন আজ সারাটা দিন নেহাদের সম্পর্কে, সুনীতের ব্যাপারে খোঁজ নেবেন। এখানকার মানুষজন কথাবার্তায় এত সহজ সরল,
অথচ অচেনা মুসাফিরকে কিছুতেই আশ্রয় দেয় না। কেন? সে কি ভয়ে? তাহলে সবাই যে ভয় পায়, নেহারা সে ভয় পায় না কেন? বরং নেহার কথা অনুযায়ী আমরা কোনো মেহমানকে কখনো ফেরাই না। মাঝে মাঝে আমাদের বাড়িতে সারাটা বেলা নানা জায়গায় ঘুরে ঘুরে জিজ্ঞাসাবাদ করে ছবি তুলে কাটালেন প্রিয়নাথ, কিন্তু তার অনুসন্ধান এতটুকু এগোলো না। নেহাদের কেউ চিনতেই পারলো না। ওদের বাড়িটাই কোন দিকে সেটা আন্দাজ করে বলা সত্ত্বেও কোনো লাভ হলো না। সবাই ঠোঁট উল্টে মুখ চাওয়াচাবি করতে লাগলো আর প্রিয়নাথকে অবাক হয়ে দেখতে লাগলো। সুতরাং একরকম ব্যর্থ হয়ে বেলা 1:30 নাগাদ নেহাদের বাড়িতে ফিরলেন প্রিয়নাথ। তবে ফেরার কাজটা মোটেই সহজ হয়নি। বহু লোককে জিজ্ঞেস করে নানা গাছ আর বাড়ির নিশানা দেখে অবশেষে ফিরতে পেরেছেন। কিন্তু আশ্চর্য, নেহাদের বাড়িটা সেই সকালের মতোই একা একা দাঁড়িয়ে আছে। ওরা এখনো বাড়ি ফেরেনি। খাওয়া দাওয়ার ব্যাপারটা প্রিয়নাথ পথে সেরে এসেছিলেন। এখন কোনো মতে স্নান সেরে নিয়ে নিজের ঘরে আস্তানা গাড়লেন। নোট বই বের করে তাতে আধ ঘন্টা ধরে নানা রকম মন্তব্য লিখলেন। প্রিয়নাথ যখনই কোনো অভিযানে বেরোন তখন সঙ্গে নেন তার বিশেষ সরঞ্জামের থলে। এবারও সেটা সঙ্গে এনেছেন। তাতে আছে ক্যামেরা, টর্চ, প্রচুর ব্যাটারি, মোমবাতি, মার্কার, থার্মোমিটার, কম্পাস আর পেন্ডুলাম। হঠাৎ কি মনে হওয়াতে সুটকেস খুলে থলে থেকে পেন্ডুলামটা বের করে নিলেন। সুতো ধরে ঝুলিয়ে ওটাকে ঝুলাতে লাগলেন। দুলুনিটা সামান্য এলোমেলো হচ্ছে বলে প্রিয়নাথের মনে হলো। তার কপালে ভাঁজ পড়ল। ঠান্ডা বাতাসে গায়ে কাটা দিল। প্রিয়নাথ পেন্ডুলামটা রেখে দিলেন। দরজা বন্ধ করে কম্বল জড়িয়ে শুয়ে পড়লেন খাটিয়ায়। মনে মনে ঠিক করলেন এখানে 2-1 দিনের বেশি তিনি আর থাকবেন না। সুনীতের ভয় পাওয়ার রহস্যের কাছে হয়তো শেষ পর্যন্ত তাকে হার মানতে হবে। সন্ধ্যের আধার নেমে আসতে প্রিয়নাথ হ্যারিকেন জেলে নিয়েছেন। মনে মনে ভেবেছেন নেহারা যদি নিতান্তই আর না ফেরে তাহলে তাদের রান্নার জায়গা হাতড়ে যা পাবেন তাই দুটো মুখে গুজে নিয়ে কোনো রকমে রাতটা কাটিয়ে দেবেন। তারপর ভোর হলেই মহাবীরের চিনিয়ে দেওয়া পথ ধরে সোজা চম্পট। কিন্তু তার আর দরকার হলো না। সন্ধ্যে 6:30 নাগাদ নেহাদের কথাবার্তার আওয়াজ শুনতে পেলেন প্রিয়নাথ। বেশ অবাক হয়ে ঘর থেকে বেরোতে যাবেন তার আগেই চঞ্চল পায়ে নেহা ঘরে এসে ঢুকলো। বাবুজি ভালো আছেন? ওর মুখে সেই একই নিষ্পাপ হাসি। তোমরা হুট করে কোথায় চলে গিয়েছিলে? মাথা নিচু করলো নেহা। তারপর অপরাধীর চোখে প্রিয়নাথের দিকে তাকিয়ে বলল, বাবুজি গুসা করবেন না, রোজ আমাদের ওইভাবে চলে যেতে হয়। রাত ফিরুনোর আগে আমরা সব চলে যাই, আবার আন্ধেরা নেমে এলে ফিরে আসি। কোথায় যাও? কি দরকার সেখানে যে রোজ যেতে হয়? प्रियोनाथ একটু যেন বিরক্তই হলেন। आपके लिए चा लेके आते हैं, आके सब बताते हैं। বেনি ধুলিয়ে নেহা চলে গেল। মিনিট 5 পরেই নেহা ফিরে এলো, হাতে গরম চায়ের গ্লাস। প্রিয়নাথের হাতে গ্লাসটা দিয়ে কাল রাতের মতোই মেঝেতে বসে পড়ল। তারপর খানিকটা যেন বিষণ্ণ গলায় বলল, रोज ही हम लोगों को उस तरह से निकल जाना पड़ता है बाबूजी। কেন যেতে হয় সেটা? আপনি আজ আমাদের সঙ্গে যাবেন? নেহার প্রস্তাবটা এত আচমকা এলো যে প্রিয়নাথ সঙ্গে সঙ্গে কোনো জবাব দিতে পারলেন না। নেহা আপন মনে বিড়বিড় করে বলল, আমাদের বাড়িতে যেসব মেহমান আসে তাদের আমি সঙ্গে নিয়ে যাই। আমরা ওখানে গেলে আপনি ফটো খিঁচতে পারবেন। শেষ কথাটা নেহা বেশ উৎফুল্ল ঢঙে বলল। উৎসাহ নিয়ে তাকালো ভূতনাথের দিকে। প্রিয়নাথের মধ্যে কেমন যেন একটা মরিয়া ভাব জেগে উঠেছিল। তিনি ঠান্ডা গলায় বললেন, সুনীত বাবু তোমাদের সঙ্গে গিয়েছিলেন ছবি তুলতে? হ্যাঁ গয়ে থে তো, ঘাড় নেড়ে বলল নেহা, কিন্তু পরক্ষণেই নিজেকে শুধরে নিয়ে বলল, ওই বাবুর তো নাম জানি না। আমি আজ তোমাদের সঙ্গে যাব।
চাটাই ছেড়ে উঠে পড়ল নেহা। খুশির গলায় বলল, যাই, মা আর পিতাজিকে বলে আসি, রাতে আপনার খাওয়া হলেই আমাদের সঙ্গে নিকল যাएंगे। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে গাঢ় আধার আর শীতের মধ্যে প্রিয়নাথ যখন ওদের সঙ্গে বেরোলেন, তখন রাত 9:30। শীতের সঙ্গে লড়াই করতে গিয়ে প্রিয়নাথের চেহারা মাপে প্রায় সুমো যোদ্ধাদের কাছাকাছি গিয়ে পৌঁছেছে। সঙ্গে ঝোলা ব্যাগে ক্যামেরা ছাড়াও নিয়েছেন টর্চ, টর্চের ব্যাটারি, কম্পাস, থার্মোমিটার আর পেন্ডুলাম। অন্ধকারে কুয়াশা ভেদ করে আরো অন্ধকার 5টা ছায়া এগোচ্ছিল। সকলের আগে প্রিয়নাথ আর নেহা, পিছনে বাকি 3জন। কারো মুখে কোনো কথা নেই, যেন সবানুগমনে চলছে সবাই। প্রিয়নাথ হঠাৎই হোঁচট খেলেন, নিজেকে সামলে নিয়ে টর্চ জ্বাললেন। নেহা সঙ্গে সঙ্গে বলল, আলোটা নিভিয়ে দিন বাবুজি, আমি আপনার হাত ধরছি। অন্ধকারে প্রিয়নাথের হাত ধরল নেহা। স্পর্শে সম্মোহন করা যায় কিনা প্রিয়নাথ জানেন না। আর প্রিয়নাথের যেরকম মন এবং বয়স, তাতে কিশোরী নেহাকে নিয়ে কোনো রকম অন্যায় কল্পনা তার কাছে নেহাতি হাস্যকর। কিন্তু তবুও কোন এক রহস্যময় কারণে নেহার হাত ছুঁতে প্রিয়নাথ কেমন এক অলৌকিক ভরসা পেলেন। আকাশ মেঘলা, চাঁদ দেখা যাচ্ছে না। প্রিয়নাথকে ঘিরে রেখেছে গাঢ় কুয়াশার স্তর। বেশি দূর নজর চলে না। ঠান্ডা বাতাস যেন বাতাস নয়, বরফ। প্রিয়নাথ জ্যাকেটের উপরে শাল জড়িয়েছিলেন, সেটাকে প্রাণপণে আঁকড়ে ধরেছেন শরীরে। আড়ষ্টভাবে সাবধানে পা চলছেন, অথচ নেহার চলা কত সহজ আর স্বাভাবিক। এ পথ নিশ্চয়ই ওর অনেক চেনা। বেশ কিছুক্ষণ পথ হাঁটার পর প্রিয়নাথের সময় দিক সবই গুলিয়ে গেল। অকারণে একটা ভয় তার মনের ভেতরে ঢুকে পড়তে চাইল। তিনি লড়াই করে সেটাকে চৌকাঠের বাইরে আটকে রাখলেন। সেই রকম একটা মনের অবস্থাতে তিনি চাপা গলায় নেহাকে জিজ্ঞেস করলেন, নেহা, আমরা কোথায় যাচ্ছি? একটু পরেই দেখতে পাবেন। নেহা এত অস্পষ্ট গলায় কথাটা বলল, বেশ চেষ্টা করে ওর কথা শুনতে পেলেন না। মিনিট খানেক চুপ করে থাকার পর নেহা আবার কথা বলল, যেখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি বাবুজি, বহুত দিন পেহলে ইধার এক গাঁও থা। সেই গ্রামের নাম ছিল 3 কাহানি। 3 কাহানির শেষে ছিল বড় বড় মাঠ, ক্ষেত, তারপরে সদরিয়া। 3 কাহানি আর সদরিয়ার বর্ডারে हम लोग रहते थे। তার মানে নেহা? প্রিয়নাথ ডেকে উঠলেন। নেহার হাতটা হঠাৎই শীতের চেয়েও ঠান্ডা মনে হলো। ভয় পাবেন না বাবুজি, বলে নেহা প্রিয়নাথের হাতটা ছেড়ে দিলেন। আর সঙ্গে সঙ্গে ওর ছায়া শরীরটা কুয়াশায় মিলিয়ে গেল। নেহা! প্রিয়নাথ ডেকে উঠলেন আবার। পিছন ফিরে তাকালেন। যে 3জন এতক্ষণে নিঃশব্দে তাকে অনুসরণ করছিল, তারা কেউ নেই সেখানে, শুধুই কুয়াশা। প্রিয়নাথ টর্চ জ্বাললেন। সেই আলোয় কম্পাসটা বের করে দেখলেন উত্তরমুখী কাঁটা দক্ষিণ দিকে মুখ করে স্থির হয়ে আছে। আলোটা নিভিয়ে দিন বাবুজি। নেহার গলা। হতবুদ্ধি প্রিয়নাথ টর্চ নিভিয়ে দিলেন, কিন্তু চারপাশে কাউকে দেখতে পেলেন না। টর্চ আর কম্পাস ব্যাগে ঢুকিয়ে রাখতে নেহা আবার বলল, দাঁড়াবেন না বাবুজি, চলুন, আমি আপনার পাশে পাশেই আছি। তোমার পিতাজি, মাজি, ওরা কোথায় গেলেন? অন্ধকার ভেদ করে নেহার গলা ভেসে এলো, ওরা এগিয়ে গেছেন, একটু পরে আমরাও সেখানে পৌঁছে যাব। আন্দাজে ভর করে পা ফেলতে লাগলেন প্রিয়নাথ। তিনি পোড় খাওয়া মানুষ, তা সত্ত্বেও কিন্তু বেশ নাড়া খেয়ে গেছেন। সুনীত নারায়ণের বয়স অনেক কম। ওর অবস্থাটা কি হয়েছিল তিনি সেটা মনে মনে আঁচ করার চেষ্টা করলেন। হঠাৎই শীতটা যেন বেড়ে গেল। সামনেই দেখা গেল একটা বিশাল পুকুর। এই গাঢ় আধারেও জলের কোথাও কোথাও প্রতিফলন চোখে পড়ছে। বাকি অংশটা এক অদ্ভুত কুয়াশায় ঢাকা। পুকুরটা পেরোতেই কুয়াশা যেন ফিকে হয়ে এলো। কয়েকটা ছোট বড় গাছ চোখে পড়ল প্রিয়নাথের। গাছগুলো এপাশ ওপাশ তুলছে, অথচ বাতাস তেমন জোরে বইছে না।
আর তখনই গাছের উপরে গাঢ় আকাশে একটা নীল আভা দেখতে পেলেন প্রিয়নাথ, অনেকটা মা কালীর গায়ের গাঢ় নীল রঙের মতো। নেহা! ডেকে উঠলেন প্রিয়নাথ। আমি আপনার পাশেই আছি বাবুজি। কেমন যেন ব্যথা পাওয়া গলায় নেহা বলল। মনে হলো ওর ভেতরে একটা কষ্ট হচ্ছে। এমন সময় একটা গুনগুন শব্দ শোনা গেল, যেন অনেকে মিলে চাপা গলায় সুর করে গান গাইছে। খুব নিচু পর্দায় শুরু হয়ে সেই সমবেত গান উঁচু পর্দায় উঠতে শুরু করলো। কিন্তু হাজার চেষ্টা করেও প্রিয়নাথ সেই অদ্ভুত ভাষার অর্থ বুঝতে পারলেন না। তবে সেই কোরাস ক্রমশ আকাশ বাতাস ছেয়ে ফেলছিল। হঠাৎই সামনে তাকিয়ে হকচকিয়ে গেলেন প্রিয়নাথ। দূরে মাঝারি গাছের মাঝে কোথা থেকে এসে যেন হাজির হয়েছে প্রকাণ্ড এক মহিরুহ, আর তার ঝাঁকড়া মাথা থেকে ঝুড়ি নেমে এসেছে নিচের দিকে। কেমন এক অদ্ভুত ভাবে হেলে গাছটা দাঁড়িয়ে রয়েছে, আর গাছের অন্ধকার শরীরে জোনাকির মতো জ্বলছে অসংখ্য লাল আলুর বিন্দু। ব্যাগ থেকে ক্যামেরা বের করলেন প্রিয়নাথ। অদ্ভুত গাছটা তাক করে সাদা তুললেন, আর তৎক্ষণাৎ মনে পড়ে গেল সুমিতের তোলা ফটোগ্রাফটার কথা। সেই ফটোর রহস্য। কিন্তু এই গাছ দেখে ভয় পাওয়ার কি আছে? ক্যামেরা ব্যাগে রাখতেই অদৃশ্য নেহার গলা শোনা গেল। ছবি দেখে সব কুছ মালুম হবে না বাবুজি, আরো নজদিক চলুন। সম্মোহিতের মতো এগোতে লাগলেন প্রিয়নাথ। হঠাৎই একটা বাতাসের ঘূর্ণির মধ্যে পড়ে গেলেন যেন। বরফের মতো বাতাস তাকে ঘিরে মাথা পুড়ে মরতে লাগলো। প্রিয়নাথের হাত পা ঠান্ডায় ঠক ঠক করে কাঁপতে লাগলো। অতীন্দ্রিয় ক্ষমতায় যেন বুঝতে পারলেন এখানে কম্পাস বা পেন্ডুলাম বের করে কোনো লাভ নেই। তিনি এক অন্য জগতে, অন্য ঠিকানায় পা রেখেছেন। কোরাস গান এখন বেশ জোরালো ঢঙে শোনা যাচ্ছিল। উঠছে নামছে, যেন কয়েকশো মানুষ প্রাণপণে গলা মিলিয়ে সুর ধরেছে। সঙ্গে কোনো যন্ত্র অনুষঙ্গ নেই। হঠাৎই আকাশে নীল আভাটা নেমে এলো সেই অলৌকিক গাছের গায়ে। আর তক্ষুনি প্রিয়নাথ এতক্ষণ যা দেখতে পাননি তাই দেখতে পেলেন। সঙ্গে সঙ্গে প্রিয়নাথের হাত পা অবশ হয়ে এলো। ভয়ঙ্কর শীতেও কুলকুল করে ঘেমে গেলেন। ভয়ে চিৎকার করার জন্য হাঁ করলেন, কিন্তু কোনো শব্দ বেরোল না। অসংখ্য মানুষ জড়াজড়ি করে গাছটা তৈরি করেছে। গাছের ডালপালা নিছকে ওদের হাত পা, নেমে আসা ঝুড়ি ওদের হাত, হাতের বাঁকানো আঙ্গুল, মহিলাদের লম্বা ঝুলে পড়া চুল। উল দিয়ে বোনা সোয়েটারের মতো ওরা নিজেদের শরীর দিয়ে বুনে ফেলেছে এই প্রকাণ্ড গাছ। ওদের সমবেত শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে গাছটা ফুলে উঠছে, চুপসে যাচ্ছে, আর হাঁপড়ের মতো ফোঁস শব্দে নিঃশ্বাসের ঝাড় উঠছে। সেই ঝড়ে প্রিয়নাথের চাদর উঠছে, চুল উঠছে। মানুষগুলো চোখের কোটরে ভয়ঙ্কর তীব্র এক লাল আলো জ্বলছে, যেন জ্বলন্ত কয়লার টুকরো। এই চোখগুলোকে দূর থেকে লাল আলোর বিন্দু বলে মনে হচ্ছিল। সুমিতের তোলা ফটো যেমন উঠেছে। প্রিয়নাথ কখনো ভয়ের এত কাছাকাছি আসেননি। তার শরীরের ভেতরটা কেমন করছিল, মাথা টলে যেতে চাইছিল বারবার। কোরাস আর শ্বাস প্রশ্বাসের শব্দ যেন নেশা ধরিয়ে দিচ্ছিল। সেই সঙ্গে গাঢ় নীল আলোর আভা, আর তার মাঝে উজ্জ্বল লাল বিন্দুর ঝাঁক, যেন অলৌকিক এক সম্মোহন। বহু দূর থেকে নেহার গলা ভেসে এলো। গায়ে মরক লেগেছিল বাবুজি, তাতে 3 কাহানির সবাই খতম হয়ে গেল। সব কাহানি খতম হো গিয়া, সে বহুত সাল পেহলে কি বাত। তারপর থেকে আমরা ওই গাছে একজোট হয়ে থাকি। রোজ রাতে এসে এই গাছটা আমরা তৈরি করি। দিনের বেলা আমাদের কেউ দেখতে পায় না, আর রাতে আমরা ইচ্ছে মতো কাউকে দেখা দিই, কাউকে দিই না। মেহমানদের সেবা করতে আমরা ভালোবাসি বাবুজি, তাই পরদেশি বাবুদের মদত করি, দেখা দিই। আমরা যে রাতে এখানে এমন করে থাকি সে কথা কাউকে বলো না বাবুজি, নেহি বাতানা।
সমবেত কণ্ঠস্বর নেহার কথায় সুর মিলিয়ে ফিসফিসে গলায় বলে উঠল, किसी को नहीं बताना, किसी को नहीं बताना। সে কথায় অলৌকিক শব্দের ঝড় বয়ে গেল যেন। আমি এবার ওখানে যাই বাবুজি? আমার মাজি, পিতাজি, বড় ভাইয়া সব ওখানে ডালপালা হয়ে আছে। আমি যাই, ফির কবি মিলেঙ্গে। ফিসফিসে কোরাস আকাশ বাতাস মাতিয়ে বলে উঠল, ফির কবি মিলেঙ্গে, ফির কবি মিলেঙ্গে। প্রিয়নাথ আতঙ্কের শেষ সীমানায় পৌঁছে গিয়েছিলেন। তার দম বন্ধ হয়ে যেতে চাইছিল, কোনো ইন্দ্রিয়ই যেন আর কাজ করছিল না। সেই অবস্থায় তিনি যে কেমন করে ছুটতে শুরু করলেন কে জানে। দিগ্ভ্রান্ত অবস্থায় পাগলের মতো ছুটছিলেন, কখনো হোঁচট খেয়ে পড়ছিলেন, কখনো ধাক্কা খাচ্ছিলেন। গাছের গুড়িতে চশমা ছিটকে পড়ল কোথায়, হাত ঘড়িটাও কোথায় ভেঙে গেল। কিন্তু শেষ পর্যন্ত প্রাণ নিয়ে ফিরতে পেরেছিলেন সদরিয়ায়। সমস্তিপুর থেকে ট্রেনে কলকাতা ফেরার সময় প্রিয়নাথ ভাবছিলেন, এবার সুনীত নারায়ণকে সারিয়ে তোলার কাজটা অনেক সহজ হবে। এতক্ষণ শুনছিলেন অনিশ দেবের ভয় পাওয়া মানুষ। গল্পটি পুরোটা শোনার জন্য অনেক ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে আমার গল্পটিকে একটা লাইক দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এবার আসি, নমস্কার।